নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। 2024 সালটি খুব খারাপভাবে শেষ করলো ভারতীয় ক্রিকেট দল। আরও স্পেসিফিকলি বলতে গেলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দুই মহানায়ক, মহা ব্যাটসম্যান এই মুহূর্তে অত্যন্ত অফ ফর্মে আছেন। সেটা আবার দেখা গেল মেলবোর্নে আয়োজিত বক্সিং ডে টেস্টে 184 রানে অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছে ভারতকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল 474 রান, জবাবে যথেষ্ট লড়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। 359 রান করেছিল তারা ফলো অন এড়িয়ে। ওয়াশিংটন সুন্দরের এখানে একটা বড় ভূমিকা ছিল। এরপর ভারতীয় দল অস্ট্রেলিয়াকে 234 রানে বেঁধে রাখে, কিন্তু পঞ্চম দিন আমরা আশা করেছিলাম বুক চিতিয়ে লড়বে ভারতীয় দল, কিন্তু মাত্র 155 রানে অল আউট হয়ে গিয়েছে তারা। ফলে 184 রানে তারা হেরে গেল। যা স্ক্রিন রেট ছিল 339 রান, তার অর্ধেক রানও ভারতীয়রা করতে পারেনি। অথচ একটা সময় ভারতের রান ছিল 3 উইকেটে 121, সেখান থেকে 155 রানে তারা অল আউট হয়ে গেছে। যশস্বী জয়সওয়াল, তরুণ ব্যাটসম্যান, তিনি আউট হয়ে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে ভারতের ব্যাটিং লাইন আপ। তার আগেও অবশ্য আমরা দেখেছি রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যর্থতা। যশস্বী জয়সওয়ালের আউট নিঃসন্দেহে বিতর্কিত। ওয়েস্ট ইন্ডিজের অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন তাকে আউট দেননি, কিন্তু রিভিউ নেয় অস্ট্রেলিয়া দল। সেই সময় আমরা দেখেছি যশস্বী এগিয়ে এসেছেন, সুন্দরকে তিনি কিছু বলতে চান নন স্ট্রাইকার এন্ডে। এরপর দেখা যায় স্মিকো ক্যামেরায়, অর্থাৎ উইকেটের 6 ফুট নিচে যে ক্যামেরা থাকে সেই ক্যামেরায় কিন্তু ধরা পড়েনি ব্যাটে কামিন্সের বল তার ব্যাট স্পর্শ করেছে বা গ্লাভ স্পর্শ করেছে, এরকম কিন্তু কোনো আওয়াজ শোনা যায়নি। কিন্তু সারফুদ্দৌল সৈকত, বাংলাদেশের আম্পায়ার, তিনি তৃতীয় আম্পায়ারের ভূমিকায় ছিলেন, তিনি রিপ্লে দেখে আউট দিয়েছেন। তার বক্তব্য, গ্লাভসে আলতো করে ছোঁয়া লেগেছিল এবং কামিন্সের বলের দিক পরিবর্তন হয়েছিল। তার আউট নিয়ে বিতর্ক আছে। রবি শাস্ত্রী বলেছেন অনেক সময় এই স্মিকো ক্যামেরাতে যেহেতু মাটির নিচে থাকে এবং এখানে যে বলটি উঠেছিল একটু রাইজ করেছিল, যশস্বী প্রায় সমান উচ্চতায়, চোয়াল সমান উচ্চতায় বলটা উঠেছিল, প্রায় 6 ফুটের কাছাকাছি বলটা উঁচুতে ছিল, তাই ক্যামেরা নাও ধরতে পারে। রোহিত শর্মা বলেছেন আউট কিংবা আউট নয় তা আমি বলতে পারবো না, কিন্তু কিছু সিদ্ধান্ত আমাদের বাইরে গেছে। অবশ্য রোহিতের এই অজুহাত দেওয়া ছাড়া আর কিছু করার নেই। রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে 2019 থেকে 23 সাল পর্যন্ত যে ছন্দে ছিলেন, এখন কিন্তু আর সেই ছন্দে নেই। বিরাট কোহলি, গত 5 বছরে বিরাট কোহলির টেস্ট গড় 28। তিনি এই সিরিজে অ্যাডিলেডে সেঞ্চুরি করেছেন, কিন্তু বাকি 5 ইনিংসে তার রান 7, 11, 3, 36 এবং 5। রোহিত শর্মা প্রথম টেস্টটি খেলেননি, তার স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন, সেই জন্য। তারপর যখন তিনি গেছেন 5টা ইনিংস খেলেছেন, তা রান হচ্ছে 3, 6, 10, 3 এবং 9 রান। অত্যন্ত শোচনীয় ফর্মে আছেন এবং এই দুজন ব্যাটসম্যানের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অফ স্টাম্পের বলের দুর্বলতা। বিরাট কোহলি একটা সময় বছর 12 আগে ইংল্যান্ডে আমরা দেখেছিলাম অ্যান্ডারসনকে খেলতে পারছেন না, অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হচ্ছেন। এখানেও আমরা কিন্তু সেই পুরনো রোগ দেখেছি। বিরাট কিন্তু সেই রোগ সারিয়ে নিয়ে দুর্দান্তভাবে ফিরেছিলেন টেস্ট ক্রিকেটে। তিনি চলে গিয়েছিলেন তার ছোটবেলার কোচ রাজকুমারের কাছে। এখানে তিনি কি করবেন আমাদের আগামী দিনে চোখ থাকবে, কিন্তু গত 5 বছরে মাত্র 2টি টেস্ট সেঞ্চুরি করেছেন, গড় 28। বিরাটকেও ভাবতে হবে টেস্ট কি খেলা তিনি চালিয়ে যাবেন কিনা, নাকি শুধুই সাদা বলের ক্রিকেটে মনোসংযোগ করবেন। প্রশ্ন উঠে গেছে। 2025 শুরু হচ্ছে, কিন্তু প্রচন্ড প্রেশার কুকার রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এতটা চাপে কিন্তু ভারতীয় দল গত 5 বছরে ছিল না। মহেন্দ্র সিং ধোনি যুগের পরে যখন বিরাট কোহলির কাছে ক্যাপ্টেন্সি চলে গিয়েছিল, তারপর থেকে মোটামুটি ভারতীয় দলের একটা আপস অ্যান্ড ডাউন যাচ্ছিল। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছি পরপর 2বার, কিন্তু আমরা 2বারই হেরে গেছি, সেটা বড় কথা নয়। এবার কিন্তু এই হারের পরে 2-1 এগিয়ে গেল অস্ট্রেলিয়া এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে গেল। অন্যদিকে রোহিত শর্মার প্রবলেম হচ্ছে গুড লেন্থ স্পট থেকে যে বল আসছে, তিনি যখন পেছনের পায়ে ভর দিয়ে খেলছেন, সেখানে ব্যাট এবং
প্যাডের মধ্যে প্রচণ্ড ফাঁক হয়ে যাচ্ছে এবং ক্রিজের ঠিক বাইরে 5 থেকে 6 গজটাকে বলা হয় গুডল্যান্ড স্পট, সেখানে বল ফেললেই রোহিত কেঁপে যাচ্ছে, তার ডিফেন্সের অবস্থা খুব খারাপ। অনেক প্রশ্ন তুলে দিয়ে এই বছরটা শেষ হলো ভারতীয় ক্রিকেটের। আমরা ঘরের মাঠে দেখেছি নিউজিল্যান্ডের কাছে হেরে যেতে, এর আগে নিউজিল্যান্ডের কাছে মাত্র আমরা একটি টেস্ট ম্যাচ হেরেছিলাম গত 92 বছরে, সেখানে একটা টেস্টে 3টে হোয়াইট ওয়াশ হয়েছে, 3টে টেস্টেই আমরা হেরে গেছি। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই, বিশেষ করে টেস্ট ক্রিকেটের সময়। আফটার রাহুল দ্রাবিড়ের কোচ থেকে সরে যাওয়ার পর যেন ছিদ্রগুলো বড় বেশি করে দেখা যাচ্ছে। গৌতম গম্ভীর, তাকে হঠাৎ একটি রাজনৈতিক দলের কানেকশনে তিনি এই জায়গায় চলে গেছেন, ভারতীয় ড্রেসিং রুমের সর্বময় কর্তৃত্ব তার হাতে চলে গেছেন, কোচ হয়েছেন, কিন্তু গৌতম গম্ভীর কোনো উদ্বোধনী শক্তির পরিচয় রাখতে পারছেন না। তিনি রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিকে গাইড করতে পারছেন না, এমনিতেই বিরাটের সাথে তার সম্পর্ক খারাপ ছিল। সব মিলিয়ে কিন্তু একটা প্রেশার কুকার সিস্টেমে ঢুকে গেছে ভারতীয় দল। দেখা যাক 2025 সালে সেখান থেকে বেরিয়ে আসতে পারে কিনা। গত 2 বছর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের দখলে রেখেছিল ভারত, সিরিজ জিতেছিল, এবারে সিরিজ পিছিয়ে রইল। শেষ টেস্টে একটা সম্ভাবনা আছে যদি ড্র করতে পারে 2-2 করার, কারণ একটি টেস্ট ড্র করেছে। কিন্তু অত্যন্ত লজ্জার আজকে একটা দিন, পুরো দিন ইন্ডিয়া খেলতে পারলো না এবং যশস্বী জয়সওয়াল ছাড়া আর কেউ সেইভাবে চাপের মুহূর্তে নিজেদের মেলে ধরতে পারলেন না। প্যাট কামিন্স 3টি উইকেট নিয়েছেন, বোল্যান্ড 3টি উইকেট নিয়েছেন। এমন কিছু আগুন ঝরানো প্রেস অ্যাটাক এই মুহূর্তে নেই অস্ট্রেলিয়ার, তবুও এই 155 রানে অল আউট হয়ে যাওয়া এবং গোটা সিরিজে বারবার কখনো টপ অর্ডার, কখনো মিডল অর্ডার, কখনো লোয়ার অর্ডার যে রান পাচ্ছেন না। এবং তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি টেস্ট সিরিজের ব্যাপারটা আমরা দেখি, তবে আমরা 7টার মধ্যে 5টা হেরেছি, শেষ 7টা টেস্টের মধ্যে একটি ড্র, একটি জয়। খুব খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল লাল বলের ক্রিকেটে। এটাই ছিল বর্ষশেষে ভারতীয় ক্রিকেট সম্পর্কে সমাপ। খুব খারাপ হলো এই বর্ষশেষ। নতুন সূর্য উঠবে কিনা 2025-এ ভারতীয় ক্রিকেটে, বিশেষ করে টেস্ট টিমে, সেদিকে আমাদের নজর থাকবে।